হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 8 নিয়ে আলোচনা করব। তো অনুশীলনী 8-এর আমরা আগের ক্লাসে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা 10 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে আসি 10-এর অঙ্ক। তো 10-এর অঙ্কটা দেখো কি বলছে, পড়ে শোনাচ্ছি। বলছে 45 জন মজুর একটি সেতু 1 মাস 10 দিনে তৈরি করতে পারে। যদি 60 জন মজুর কাজ করে তাহলে কত দিনে ওই সেতুটি তৈরি হবে? সিম্পল অঙ্ক একটা। দেখো কিভাবে করি। তো প্রথম কথা দেখো, 1 মাস 10 দিনটাকে আমরা প্রথমে দিনে নিয়ে চলে যাবো। টোটালটাকে পুরো কিসে নিয়ে চলে যাবো? দিনে। 10-এর অঙ্ক, 10-এর অঙ্ক। 1 মাস, 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন মানে কত দিন? 1 মাস মানে 30 দিন, আর তার সাথে এখানে 10 দিন আছে, যোগ হয়ে গেল। তাহলে মোট হয়ে গেল হচ্ছে 40 দিন। বোঝা গেল এই লাইনটা? কি বলেছে? 45 জন মজুর 1 মাস 10 দিনে একটি সেতুকে তৈরি করতে পারে। তাহলে 1 মাস 10 দিন মানে 40 দিন লিখবো আমরা। তাহলে 45 জন, 45 জন মজুর একটি সেতু তৈরি করে, সেতু তৈরি করে কত দিনে? 40 দিনে। আচ্ছা, এটাও তো বোঝা গেল। এবার আমি যদি লিখি যে বলি একদিনে তৈরি করতে, একদিন বলছি, একজন মজুরকে যদি বলি ওই সেতুটা তৈরি করতে, সে বেশি দিন সময় লাগাবে না কম দিন সময় লাগাবে? অবশ্যই বেশি দিন সময় লাগাবে, তাই তো? কারণ 45 জন মিলে 40 দিন সময় লাগাচ্ছিল। একজনকে যদি করতে দিই সে তো ঢের সময় লাগিয়ে দেবে, অনেক সময় লাগাবে, তাহলে বেশি সময় লাগাবে। তাহলে বেশি লাগালে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 40 গুণ 45, এত দিন তার সময় লাগবে একজনকে যদি করতে দেওয়া হয়। তাহলে আমাকে কি বলেছে? 60 জন মজুর যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? তাহলে দেখো, একের জায়গায় আবার পরিবর্তে আমরা কি লিখলাম? 60। লোক সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি, তাহলে কি তাড়াতাড়ি করে দেবে? তাহলে তাড়াতাড়ি করে দিলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 40 গুণ 45, নিচে ভাগ মানে 60। ঠিক আছে, এতদিন সময় লাগবে। এটা যদি কাটাকুটি করি আমার অ্যান্সারটা চলে আসবে। চলো কাটাকুটিটা করা যাক। কিভাবে করবো দেখো, খুব সোজা কাটাকুটি। এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম। এবার দেখো 2 দিয়ে কাটছি, 2 2 4, 2 3 6, 3 15 45, তাই তো? তাহলে 15 2 30, তাহলে 30 দিন সময় লাগাবে। এটাই উত্তর। ঠিক আছে, তাহলে কতদিন সময় লাগাবে? 60 জনকে যদি করতে দেওয়া হয় ওই সেতুটা তৈরি, 30 দিন সময় লাগবে। 30 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলবে সেতুটা। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের 10-এর দাগের অঙ্ক। দেখে নাও, আশা করছি বুঝে গেছে। ঠিক আছে, চলো বুঝলাম 10-এর অঙ্ক। তো এবার আসবো আমরা 11-র দাগের অঙ্কটায়। তো 11-র দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক। যে একটি ছাত্রাবাসে 28 জন ছাত্রের জন্য প্রতি ছাত্র প্রতি মাসে খরচ হয় হচ্ছে 720 টাকা। তো মোট টাকার মধ্যে 6720 টাকা হচ্ছে সরকারি অনুদান হিসেবে পাওয়া যায়, এবং বাকি টাকাটা ছাত্রদের কাছ থেকে চাঁদা হিসেবে আদায় করা হয়। তো প্রত্যেক ছাত্রকে মাসে কত টাকা করে চাঁদা দিতে হয় সেটা আমাকে জানতে চেয়েছে। তো মোট ছাত্র সংখ্যা কতজন? 28 জন। যেগুলো দেওয়া আছে আমি সেগুলো লিখছি। মোট ছাত্র হচ্ছে 28 জন। কত অঙ্ক? 11 অঙ্ক। আচ্ছা, মোট ছাত্র কতজন আছে আমার এখানে? মোট ছাত্র আছে কতজন? 28 জন। 28 জন লিখে দিলাম। আচ্ছা, ছাত্র প্রতি মাসে কত খরচ হয়? একজন ছাত্রের খরচ কত? একজন ছাত্রের খরচ বলে দিয়েছে দেখো, একজন ছাত্রের খরচ 720 টাকা। 720 টাকা। তাহলে 28 জন ছাত্রের খরচ কত হবে? 28 জন ছাত্রের খরচ নিশ্চয়ই বেশি হবে, তাহলে বেশি হলে গুণ করে দেবো। তাহলে 720-র সঙ্গে 28-কে গুণ করে দেবো, অত টাকা বেরোবে। তাহলে এই গুণটা করে নিচ্ছি। গুণটা কত করবো? 72-কে 28 দিয়ে গুণ করো, শূন্যটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, তার 2 ষোলো 6, হাতে থেকে 1, 27-টা 56, আর 1-এ 57। ঠিক আছে, গুণ 2 4, 7 2 14। ঠিক আছে, 6 নামলো, 6 আর 7 11-র 1, হাতে থেকে এই 7 আর 4 11-র 1, হাতে থেকে 1, 4 1 5, 5 10 0, হাতে 1 2। ঠিক আছে, 2016, আর এখানে একটা শূন্য বসিয়ে হবে।
2016 আর একটা শূন্য বসবে, এই 720 এখানে শূন্যটা ছিল, এই শূন্যটা বসলো। ঠিক আছে, গুণ করা কমপ্লিট আমার। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে মোট কত টাকা খরচ হয় 28 জনের? 28 জনের মোট কত খরচ? 20,160 টাকা খরচ হয়। ঠিক আছে, প্রতি মাসে 28 জনের মোট। ঠিক আছে, একজনের নয়, একজনের খরচ আমি লিখেছি। তো এর মধ্যে 6,720 টাকা হচ্ছে সরকারি অনুদান পাওয়া যায়। তাহলে বাকি টাকাটা কি হয়? মানে 6,720 টাকা সরকারি অনুদান পায়, এবং বাদ বাকি টাকাটা কি হয়? বাদ বাকি টাকাটা ওই 28 জন ছাত্র কি করছে, নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে চাঁদা হিসেবে জোগাড় করে। তো সরকারি অনুদান দেওয়ার পর এই কথাটা লেখো যে সরকারি সরকারি অনুদান অনুদান দেবার পর বাকি টাকা, কত টাকা বাকি পড়ে থাকে? মোট হচ্ছে 20,160 টাকা। এর থেকে বাদ দিয়ে দিতে হবে আমার 6,720 টাকা। 6,720 টাকা, এই টাকাটা আমরা সরকারি অনুদান পাই, সেই জন্য এই টাকাটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে বাকি টাকাটা বেরিয়ে যাবে। তো বিয়োগটা করে নিচ্ছি, 20,160 থেকে 6,720 টাকা বিয়োগ করো। 0 4 6, 7 কত 11, 4 11, হাতে থেকে 1, 6 7, 7 কত 10, 3 10, হাতে থেকে 1, 13,440 টাকা। ঠিক আছে, বিয়োগ ঠিক আছে। 0 2 কত 6, 4 6, 7 কত 11, 4 11, হাতে থেকে 1, 6 থেকে 7, 7 কত 10, 3 10, হাতে থেকে 1 1 করে। ঠিক আছে, তাহলে 13,440 টাকাটা হচ্ছে বাকি টাকা। মানে এই টাকাটা কি করে? এই টাকাটা 28 জন মিলে সমান ভাগে ভাগ করে দেয় চাঁদা তুলে। তো প্রত্যেককে তাহলে কত টাকা করে চাঁদা দিতে হয়? তাহলে তাহলে প্রত্যেককে চাঁদা দিতে হয়। তাহলে কি করব? এই টাকাটাকে সমান ভাগে ভাগ করতে হবে কত দিয়ে? 28 দিয়ে। চলো, তাহলে 13,440 টাকাকে ভাগ করব কত দিয়ে? 28 দিয়ে। তাহলেই প্রত্যেকে কত টাকা করে পেয়ে যাব, দেয় চাঁদা। তাহলে এই ভাগটা করছি, দেখো নিচটায় 28 দিয়ে ভাগ করব কত? 13,440। চলো ভাগ করা যাক। তো যেহেতু 13কে ভাগ করা যাবে না, তাহলে 134 ধরে এগোতে হবে আমাকে। তাহলে 28 দিয়ে যদি করি, 8 2 16, 8 দিয়ে 3, 7 দিয়ে যাবে না, 6 দিয়ে দেখি, 6 দিয়ে যাবে না, 6 8 48, 8 দেখি 4, 6 দুগুণে 12 আর 4 8, 12 আর 4 16। তাহলে 6 দিয়েও যাচ্ছে না, 5 দিয়ে দেখি, 5 দিয়ে নয়, 4 দিয়ে দেখো, 4 8 32, 2 হাতে থেকে 3, 4 দুগুণে 8, 9 10 11, 112, 112। 5 দিয়ে 5 8 0, 5 2 10 আর 4 14। তাহলে 4 দিয়ে যাচ্ছে, দেখো 4 8 32, 2 হাতে থেকে 3, 4 2 8 আর 3 11। তাহলে আমি 4 খাইয়ে কত হচ্ছে এটাকে 4 খাওয়ালে হচ্ছে তোমার 112। 1 1 2 বিয়োগ করো, 2 কত 4, 2 এ 4, হাতে থেকে 1, 1 আর 2, 2 কত 3, 2 এ 3। ঠিক আছে, তাহলে এটা মিলে গেছে। এখানে 4টাকে নামিয়ে দাও, তাহলে হচ্ছে আমার কত? 224। তো 28কে এবার কত দিয়ে গুণ করা যায়? 28কে 28কে 50 32, 28 10 280 হয়ে যাবে। 9 দিয়ে করি, 8 9 72, 2 হাতে থেকে 7, 8 9 72, 2 হাতে থেকে 7, 9 দুগুণে 18, 18 19 20 21 22 23 24 25, 252। তাহলে যাচ্ছে না, 28কে 8 দিয়ে দেখো, 28 64, 4 হাতে থেকে 6, 8 দুগুণে 16 আর 6, 16 আর 6 16 17 18 19 20 21 22 মিলে যাচ্ছে 224। 8 দিয়ে, তাহলে 8 খাইয়ে 2 2 4 মিলে গেল, শূন্যটা নামলো, এখানে শূন্য বসো, এখানে শূন্য। তাহলে কত হচ্ছে? 480 টাকা। 480 টাকা। তাহলে প্রত্যেককে কত টাকা করে চাঁদা দিতে হচ্ছে? 480 টাকা করে চাঁদা দিতে হচ্ছে। আশা করছি বোঝা গেছে।
তোমরা নিজেরা এইভাবেই ভাগ টাগ করে দেখবে, ঠিক আছে। তাহলে প্রত্যেককে কত টাকা করে চাঁদা দিতে হচ্ছে, 28 জন ছিল, প্রত্যেককে দিতে হচ্ছে 480 টাকা করে চাঁদা। তাহলে কিন্তু ম্যানেজ হয়ে যাচ্ছে প্রত্যেক মাসের খরচটা। বুঝে গেল নিশ্চয়ই? তাহলে এই গেল আমাদের কত অঙ্ক, এই গেল আমাদের 11 অঙ্ক। এরপরে আসবো 12 দাগের অঙ্কটা, এটা বুঝলাম। তাহলে বারোর দাগের অঙ্ক বলছে, তুমি বাবার সঙ্গে দোকানে গিয়ে 12.75 টাকা দরে দুটি অঙ্কের খাতা, 3.25 টাকা দরে 5টি পেন্সিল, 8.50 টাকা দরে দুটি পেন এবং 29.25 টাকা দামের একটি রঙের বাক্স কিনেছো। তোমার বাবার কাছে যদি 100 টাকা থাকে, তাহলে বাকি টাকা দিয়ে তুমি তোমার জন্য 6 টাকা দামের কয়েকটি চকলেট কিনতে পারবে। হিসাব করে লিখি। এটা খুব সোজা ব্যাপার। তো প্রথমে আমার কাজটা কি হবে দেখো, দুটি অঙ্ক খাতা, 5টি পেন্সিল, দুটি পেন, রঙের বাক্স, প্রত্যেকের হচ্ছে কি মূল্যগুলো মানে দামগুলো বার করে নেওয়া, ঠিক আছে। এক একটার দেওয়া আছে, তাহলে দুটোর কত, পাঁচটার কত, যেইভাবে বলে দিয়েছো সেইভাবে আমরা বার করে নিচ্ছি দেখো যেগুলো। আচ্ছা, এটা হচ্ছে তোমার অঙ্কটা কত, 12 অঙ্কটা, 12 অঙ্কটা। আচ্ছা, তাহলে এক একটি খাতার দর কত, 12.75 টাকা। তাহলে দুটি অঙ্কের খাতার দাম কত হবে, 2 গুণ করে দেবো। তাহলে দুটি অঙ্কের খাতার দাম, খাতার দাম হবে সমান কত, এক একটার দাম 12.75 টাকা। তাহলে 12.75-এর সঙ্গে কত গুণ করব, 2, এত টাকা। বোঝা গেছে? তাহলে গুণটা করে লিখছি আমি এখানে দেখো। তাহলে কত হচ্ছে, 5 দিয়ে 10 0, হাতে থেকে 1, 7 দিয়ে 14, 15, 5, 5 দিয়ে 10 0, হাতে থেকে 1, 7 দিয়ে 14, 15, 5, হাতে থেকে 1, 2 দিয়ে 4, 5, 2 1 2। তাহলে দুটোর পর দশমিক মানে এটা, ঠিক আছে। গুণ ঠিক আছে, 5 2 10 0, হাতে থাকে 1, 7 2 14, আর 15 5, হাতে থাকে 1, 2 4 5, 2 1 2, ঠিক আছে, এত টাকা। তাহলে দুটি অঙ্কের খাতার দাম পেয়ে গেলাম 25.50 টাকা, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে কি 5 টাকার মানে 3.25 টাকা দরের 5টি পেন্সিল, 5টি পেন্সিলের দাম বার করবো। 5টি পেন্সিলের দাম, পেন্সিলের দাম, পেন্সিলের দাম তাহলে কত হবে, একটি পেন্সিলের দাম বলে দিয়েছে 3.25 টাকা, 3.25 টাকা। তাহলে 3টি পেন্সিলের দাম 3 গুণ করে দিচ্ছি, এত টাকা হবে। তাহলে 3 দিয়ে গুণ করো, 3 5 15 5, 3 5 15, হাতে 1, 3 দিয়ে 4 7 75, 3 তিরিখে 9, মানে 9.75 টাকা। তাহলে 5টি পেন্সিলের দাম, উফ 5টি পেন্সিল বলেছে না 3টি পেন্সিল বলেছে, 5টি পেন্সিল, উফ তাহলে গুণটা তো ভুলে গেল, 5টি পেন্সিলের গুণ, 3টি পেন্সিল হিসেব করে ফেলেছি। তাহলে এখানে 5 গুণ করতে হবে। তাহলে 5 গুণ করলে 5 5 25 5, হাতে থেকে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে থেকে 1, 5 3 15, আর 1 16, তাহলে 16.25 টাকা। তাহলে 5টি পেন্সিলের দাম কত পেলাম, 16.25 টাকা। গুণটা চেক করে নাও, 5 5 25 5, হাতে থেকে 2, হাতে 10 2 12 2, হাতে থেকে 1, হাতে থেকে 1 3 5 15, 1 16, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে 5টি পেন্সিলের দাম। তো এবার আসবো দুটি পেনের দাম বার করতে। এক একটা পেনের দাম 8.50 টাকা। তাহলে দুটি পেনের দাম বার করছি। তাহলে দুটি পেনের দাম কত হবে, পেনের দাম, এক একটা পেনের দাম হচ্ছে তোমাকে বলে দিয়েছে 8.50 টাকা। তাহলে 8.50 সঙ্গে 2 গুণ করবো, দুটি পেন বলেছে মানে এত টাকা হবে। তাহলে 0 5 0, হাতে থেকে 8 16 আগে 17, দুটোর পর দশমিক বসবে মানে এইখানে 17.00 টাকা, ঠিক আছে। তাহলে দুটি পেনের দামও পেয়ে গেলাম। এবার হচ্ছে 29.25 টাকা দামের একটি রঙের বাক্স। তাহলে একটি রঙের বাক্স আছে মানে আর গুণ করার দরকার নেই। তাহলে একটি রঙের বাক্সের দাম, একটি রঙের বাক্সের দাম কত বলে দিয়েছে, 29.25 টাকা, ঠিক আছে। তো বাবা মোট কত টাকা নিয়ে গেছেন বাজারে, 100 টাকা। চলো, তাহলে মোট বাবার কত টাকা খরচ হলো আমরা হিসেব করবো আগে। মোট খরচটা আমাকে বার করতে হবে। তো তার জন্য কি করতে হবে, এই সব কটা দাম কি, সব কটা এই জিনিসকে মানে এত টাকার কিনেছি, এত টাকার কিনেছি, এত টাকার কিনেছি, আর এত টাকা, এই টাকাগুলোকে যোগ করতে হবে। তাহলে মোট খরচ কত টাকা হয়েছে আমি গিয়ে বার করে নিই।
মোট খরচ দেখো 25.50 যোগ 16.25 যোগ 17.00 যোগ 29.25, ঠিক আছে, এত টাকা মোট খরচ হয়েছে। তাহলে এই যোগটা করে কত টাকা বেরোচ্ছে আমি হিসাব করে লিখতে হবে। তো তাহলে যোগটা আমি এই 5টায় করছি, দেখো এখানটায়। তাহলে প্রথমে হচ্ছে 25.50 টাকা, তারপরে আছে 16.25 টাকা, তারপরে আছে 17.0000, তারপর 29.25, ঠিক আছে। সবগুলোকে যোগ করো, কত হচ্ছে দেখো। 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, 2 এর 3 আর 2 5, 5 5 10 শূন্য, হাতে থাকে 1, 9 এর 10, 10 আর সাথে 17, 17 আর 6 17 18 19 20 21 22 23, 23 আর 5 কত 28, 28 এর 8, হাতে থাকে 2, 2 এর 2 4 আর 5 আর 6, 6 আর 2 8। তাহলে কত বেরোলো? শূন্য তো, হ্যাঁ, আমার বেরোলো 88.00 টাকা। মানেই হচ্ছে কত টাকা? 88 টাকা, তাই তো। শূন্যর তো দাম নেই, দশমিকের পর কেটে দিলাম এই জন্য। তাহলে 88 টাকা খরচ হয়েছে। বাবার কত টাকা খরচ হয়েছে? 88 টাকা খরচ হয়েছে। তাহলে এখনো কত টাকা বেঁচে আছে? তাহলে বাকি টাকা কত আমি বার করে ফেলবো। তাহলে বাকি টাকাটা আমি বার করে ফেলছি। মোট হচ্ছে 100 টাকা ছিল, তার মধ্যে 88 টাকা খরচ হয়ে গেছে। তাহলে বাকি টাকাটা বের করবো। 8 কত 10, 2 এ 10, হাতে থেকে 1, 8 এর 9, 9 কত 10, 1 এর 10, তাহলে 12 টাকা বেঁচে আছে। এবার দেখো লাস্ট প্রশ্ন কি করেছে, জানতে চেয়েছে যে যে টাকা বাকি বেঁচেছে সেই টাকাটা দিয়ে তুমি 6 টাকা দামের কতগুলো লজেন্স কিনতে পারবে। এক একটা লজেন্সের দাম হচ্ছে কত 6 টাকা, বা চকলেটের দাম কত 6 টাকা। তাহলে 12 টাকা বেঁচে আছে, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব। তাহলে এখানে লিখছি যে 6 টাকা দামে চকলেট হবে সমান 12/2, মানে 12/6, মানে 6 2 12, মানে 2টি। এটাই উত্তর, ঠিক আছে। তাহলে কটা লজেন্স হবে বা কটা চকলেট হবে? 2টো চকলেট হবে, মানে বাকি টাকা দিয়ে 12 টাকা বেঁচে আছে, তাহলে 6 টাকা দামে 2টো চকলেট আমরা পাবো। তাহলে এই গেল অঙ্কটা খুব সোজা অঙ্ক, ঠিক আছে। একটু ক্যালকুলেশনগুলো দেখে বুঝে শুনে করবে, তাহলে কিন্তু আনসার এসে যাবে। দেখে নাও, তাহলে এই গেল আমাদের কত দাগের অঙ্ক? 12 দাগের অঙ্ক। এর পরবর্তী আসবো আমরা কত অঙ্কটায়? 13 অঙ্কটায়, তাই তো। এবার আসবো 13 দাগের। আচ্ছা, এটা মুছলাম তাহলে। এবার আসবো কতটায়? 13 দাগের অঙ্কতে। চলো, বলছে 75 কিগ্রা আসাম চায়ের সঙ্গে 17.4 কিগ্রা দার্জিলিং চা মিশিয়ে তা 35টি ঠোঙায় সমানভাবে রাখা হয়েছে। তাহলে প্রতি ঠোঙায় কত কিগ্রা চা আছে? আচ্ছা, মেশানো হয়েছে মানে তাহলে মোট চাটা আমরা কত বার করে নিই, তাহলে ঠিক আছে। চলো, মোট চায়ের পরিমাণটা আমরা বার করে নিচ্ছি। এটা হচ্ছে তোমার কত অঙ্ক? 13 অঙ্ক। 13 অঙ্কটা কি বলছে তাহলে? আসাম চাটা কত আছে আমি লিখছি। আসাম চা বলে দিয়েছে কত? 75 কিগ্রা। 75.00 লিখে দিচ্ছে, 75 কিগ্রা, কারণ দশমিকের আছে, পরেরটা দশমিক লিখতে হবে। আচ্ছা, আর কি আছে? দার্জিলিং চা আছে। দার্জিলিং চা কতটা আছে? দার্জিলিং চা আছে আমার 17.4 কিগ। 17.4, এই শোনাটা বসে একটা 4 কিগ একটা লাগলেই হতো, ঠিক আছে। তাহলে মোট চায়ের পরিমাণ কত হচ্ছে? মোট চায়ের পরিমাণ তাহলে কত পেয়েছে? এটা যোগ করে দেবো। তাহলে 4 হলো 0.7 আর 5 12 2, হাতে থেকে 1, 1 রেখে 2, 7 আর 2 9, 92.4 কিগ্রা, ঠিক আছে। 92.4 কিগ্রা। এবার এই চাটা কি করা হয়েছে? 35টি ঠোঙায় সমান ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা ঠোঙায় কত গ্রাম করে চা আছে? তাহলে প্রত্যেক ঠোঙায় চা আছে, প্রত্যেক ঠোঙায় চা আছে কতটা করে থাকবে বলো তো?
এটাকে সমান পরিমাণ 35টা ঠোঙায় রাখা হয়েছে, তাহলে এটাকে 35 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 92.4 ভাগ 35, তাহলে অত কি বেরোবে, কিগ্রা। 2.4কে 35 দিয়ে ভাগ করবো। তো 35 দিয়ে যদি ভাগ করি তাহলে 35 2 70 হচ্ছে, দেখো 2 নামলো এখানে, 7 কথা নয় 2 নয়, তাহলে দশমিকটা এখানে তুলছি এখানে, তাহলে 4কেও নামিয়ে দিলাম। তাহলে এবার দেখো 35কে আমরা 6 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 5 6 30 শূন্য, হাতে থেকে 3 3 6 18 আর 3 21, তাহলে 210 হচ্ছে। তাহলে 6 খাইয়ে 210 হলো, 4 নামলো 1 কথায় 2 1 2 1 কথায় 2 1 2, তাহলে দশমিকের জন্য একটা আমরা শূন্য পাবো। তাহলে এবার দেখো আমরা 35কে যদি আমরা শূন্য আছে তো 5 4 4 গুণ করো, দেখো 5 4 20 শূন্য, হাতে থেকে 2 3 4 12 13 14 140 হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে 4 খাইয়ে হচ্ছে 140, তাহলে আমরা পেলাম 2.64 কিগ্রা। তাহলে প্রত্যেকটি ঠোঙায় কত করে চা আছে, 2.64 কিগ্রা করে চা আছে। এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে। তো আজকে ক্লাসে এই পর্যন্তই, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো, আর যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। অল দ্য ভেরি বেস্ট।